চাঞ্চল্যকর রামিসা ইস্যুতে প্রস্তুত ফরেনসিক রিপোর্ট। ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে সোহেল রানাকেই ধর্ষক হিসেবে চিহ্নিত, চলছে অভিযোগপত্র জমার প্রক্রিয়া। এবার রামিসা হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা। আগামী 1 মাসের মধ্যেই হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিতের আশ্বাস। নির্যাতনকে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার প্রতিশ্রুতি। সোমবার থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের ঈদের ছুটি। ঢাকা ছাড়তে বাস, ট্রেন, লঞ্চের কাউন্টারে ঘরমুখো মানুষের চাপ। ছুটির আমেজ থেকে বাদ পড়ছেন জরুরি সেবা খাতের কর্মীরা। ঈদুল আজহার দিন হতে পারে ঝড় বৃষ্টি, শঙ্কা রয়েছে ভারী বর্ষণেরও। টানা 5 দিনের পূর্বাভাসে জানালো আবহাওয়া অফিস। গরু চুরি, ছিনতাই ঠেকাতে সিরাজগঞ্জে অভিনব উদ্যোগ। মোড়ে মোড়ে বসানো হয়েছে বাঁশকল, সাথে আছে পুলিশের বাড়তি তদারকি। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডে ফরেনসিক রিপোর্ট প্রস্তুত হয়েছে। রিপোর্টে মৃত্যুর আগে জোরপূর্বক ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়া ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সোহেল রানাই ধর্ষক। ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। শনিবার শিশুটির ময়না তদন্ত প্রতিবেদন এবং শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। এছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগপত্রের ড্রাফট তৈরি করা হয়েছে এরই মধ্যে। এতে অভিযুক্ত করা হয়েছে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। রোববার আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত বুধবার মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দেয়া জবানবন্দিতে তিনি দাবি করেন ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন। জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার বর্ণনাও দেন তিনি। এদিকে রামিসা হত্যাকাণ্ডে মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। রামিসা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান যুগান্তরকে জানিয়েছেন, ফরেনসিক রিপোর্টে এটি স্পষ্ট হয়েছে যে মৃত্যুর আগে ধর্ষণের ঘটনা ঘটেছে, পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মামলার অভিযোগপত্র জমার জন্য যা যা কাজ আছে তা প্রায় সম্পূর্ণ হয়েছে। রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এর আগে গত 19 মে পল্লবী থানার একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে হত্যা করা হয়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। খুনির বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যার ঘটনায় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফেসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধকে একেবারে বিনষ্ট করে দেয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যেই নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
এর আগে গত বৃহস্পতিবার রাতে রামিসার পল্লবীর বাসায় গিয়ে তার শোকাতুর বাবা ও বড় বোনের সঙ্গে দেখা করেন এবং তাদের এই হত্যার বিচার দ্রুত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ঈদের টানা 7 দিনের সরকারি ছুটি, চলবে আগামী 31 মে পর্যন্ত। তবে উৎসবের এই দীর্ঘ অবকাশেও ছুটি মিলছে না অনেকের। নাগরিক জীবন সচল রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে ঈদের ছুটিতেও দায়িত্ব পালন করবেন বিভিন্ন খাতের লাখো কর্মী। গত 14 মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে টানা 7 দিনের এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং জরুরি রাষ্ট্রীয় সেবা সচল রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ খাতের কর্মীরা ঈদের ছুটিতেও দায়িত্বে থাকবেন। একই সঙ্গে ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, গণমাধ্যম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও চলমান থাকবে। দেশের বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরও ছুটি মিলছে না। এদিকে ঈদের পুরো সময় জুড়েই খোলা থাকবে হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা। ফলে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছুটিতে যাওয়ার সুযোগ থাকছে না। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য সরকারি অফিসও সাধারণ ছুটির বাইরে থাকবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের জন্য আলাদা নির্দেশনা দেয়া হয়েছে। এবারের ঈদের ছুটি সমন্বয়ের জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে সরকার। টানা 7 দিনের ছুটির বিপরীতে গেল শনিবারও সরকারি অফিস খোলা রাখা হয়। ফলে আজ অফিস শেষ হওয়ার মধ্য দিয়েই কার্যত শুরু হচ্ছে এবারের ঈদযাত্রা ও দীর্ঘ ছুটির আমেজ। দেশের সব বিভাগে সপ্তাহ জুড়ে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা ঈদুল আজহার দিনও থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে চলতি সপ্তাহ জুড়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আর বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে ঢাকা সহ দেশে বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, 2-1 দিনের মধ্যে সারা দেশে গরম কিছুটা কমতে পারে। এর মধ্যে সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপরে 24 ঘন্টা তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। যমুনা পাড়ের জেলার সিরাজগঞ্জে কুরবানি এলেই সড়ক ও নৌপথে গবাদি পশু চুরি ও ছিনতাই বেড়ে যায়। জেলা পুলিশের নির্দেশে এনায়েতপুর থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়কগুলোর বিভিন্ন স্থানে বাঁশকল স্থাপন করা হয়েছে। এনায়েতপুর থানা পুলিশের সহযোগিতায় গ্রাম পুলিশ ও স্থানীয় সচেতন জনগণ নিয়মিত রাত জেগে পাহারা দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঈদ এলেই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যায়। তবে এনায়েতপুর থানার কঠোর নজরদারি ও পুলিশের টহল কার্যক্রমে বর্তমানে গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। গ্রামবাসীর ভাষ্য, বাঁশকল পদ্ধতি চালুর ফলে অপরাধীদের চলাচল সীমিত হচ্ছে এবং রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের সহজেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে চুরি ডাকাতির ঝুঁকিও অনেকাংশে কমে এসেছে। এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও জুয়া প্রতিরোধে স্থানীয় জনগণকে সর্বদা সজাগ থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে দ্রুত থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত এই উদ্যোগে এনায়েতপুর থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মনে করছে সচেতন মহল। পবিত্র ঈদুল আজহা আসলেই আলোচনায় আসে একের পর এক বিশাল আকৃতির গরু, আর এর মূল আকর্ষণ হলো পশুর নাম। এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের গরু। তবে কুরবানির পশুর নাম রাখা কি জায়েজ? এ বিষয়ে ইসলাম কি বলছে? কুরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এবং মহান আল্লাহর বিশেষ
নিদর্শন বা শিয়ারুল্লাহ। এই ইবাদতের মূল শিক্ষা হলো তাকওয়া, আন্তরিকতা ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। কিন্তু সাম্প্রতিক সময়ে কুরবানির পশুর নাম নিয়ে এক ধরনের অস্বস্তিকর প্রতিযোগিতা ও বিদ্রুপাত্মক সংস্কৃতি দেখা যাচ্ছে। ইসলামী শরীয়ত অনুযায়ী পশু পাখির সুন্দর ও মার্জিত নাম রাখা সম্পূর্ণ বৈধ। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরাম তাদের পোষা প্রাণীদের নাম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নাম ছিল আজবা ও কাসওয়া, আর ঘোড়ার নাম ছিল সাকব এবং খচ্চরের নাম ছিল দুলদুল। অতএব আদর করে কুরবানির পশুর একটি সুন্দর নাম রাখা ইসলামী সংস্কৃতিরই অংশ এবং এতে কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের নামে নামকরণ নয়, কারণ এটি ইসলামী আদব ও শালীনতার পরিপন্থী। এছাড়া কোনো পশুকে মানুষের নামে ডাকা পরোক্ষভাবে সেই ব্যক্তির নাম ও মর্যাদাকে খাটো করার শামিল হতে পারে। তাই এ ধরনের নামকরণ থেকে বিরত থাকাই উত্তম। অনেক সময় বিদ্বেষ বা উপহাসের উদ্দেশ্যে কুরবানির পশুর নাম রাখা হয় বিভিন্ন রাজনৈতিক নেতা বা বিতর্কিত ব্যক্তির নামে। ইসলামে কাউকে বিদ্রূপ করা কিংবা মন্দ নামে ডাকা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাহ্যিকভাবে এটি রাজনৈতিক ঘৃণা বা প্রতিবাদের বহিঃপ্রকাশ মনে হলেও ইসলামী স্কলারদের মতে এ ধরনের আচরণ কুরবানির মতো পবিত্র ইবাদতের গাম্ভীর্য নষ্ট করে।